দর্শক, বলা হয় আজকে আমাদের বসবাস গ্লোবাল ভিলেজে, যেখানে এক দেশের সংস্কৃতি, শিল্পকলা, সঙ্গীত, নৃত্য সহ নানা উপাদান দ্রুত ছড়িয়ে যাচ্ছে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সমাজের প্রতিফলন ঘটে শিল্পের মাধ্যমে। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে শিল্পকলার চর্চা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে গভীর করা যায়। চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন তুলে ধরার প্রত্যয়ে শুরু করছি আজকের চায়না ফোকাস। আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। কথা বলবো আজকে সংস্কৃতি বিনিময় ও শিল্পচর্চা নিয়ে। আজ আমাদের আলোচনায় অনলাইনে যুক্ত আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক্স দলের প্রশিক্ষক এবং সমন্বয়কারী মোহাম্মদ জালাল উদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। চলে যাচ্ছে মূল আলোচনায়। প্রথমেই ডক্টর জামিল আহমেদ, আপনার কাছে আসতে চাই। আপনি নাট্যাঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ এবং শিল্পকলা একাডেমির দায়িত্ব গ্রহণের পর আপনি নিশ্চয়ই এর উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন। আপনার এই পরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি এবং পরিকল্পনাগুলো কি জানতে চাই। দেখেন, আমি যখন দায়িত্ব নিই তখন আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল শিল্পকলা একাডেমির দুর্নীতি, অর্থ এবং প্রশাসনের বিশৃঙ্খলতা। তো আর্থিক দুর্নীতিটা আমার মনোযোগ ছিল সবার আগে যে আর্থিক দুর্নীতি কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি, এবং সেটা অনেক অংশে সফল হয়েছে। আর প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনছি। তো এই দুটো জায়গায় ছিল আমার উন্নতি যদি বলেন বা পরিবর্তনের কথা বলেন, এই দুটো ছিল আমার একটা প্রাইমারি ফোকাস। কিন্তু এর সাথে আমাদের অবশ্যই শিল্পকলার উদ্দেশ্যই, অস্তিত্বের উদ্দেশ্যই হচ্ছে গিয়ে শিল্প কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা। তো আমরা যেটা চেষ্টা করছি এখন, যে আমরা আমাদের ফোকাসটা নিয়ে ঢাকা শহরের চাইতে পুরো বাংলাদেশে যেন আমরা চর্চাটা ছড়িয়ে দিতে পারি, তার উপরে মনোযোগটা অনেক বেশি দিয়েছি। আমাদের বলতে পারেন চারটা মূল নীতি আমরা গ্রহণ করেছি। একটা হচ্ছে আমরা চেষ্টা করব শিল্পকর্ম যেন সমাজের কেন্দ্রে থাকে, এবং শিল্পকর্মের মাধ্যমে যেন আমাদের এই অস্থির সময়ে মানুষ নতুন চিন্তার স্ফুরণ খুঁজে পায়, বা তার মাথায়, তার মনে নতুন চিন্তার স্ফুরণ ঘটে। কাজে আমরা চাই শিল্পকলা সমাজের একেবারে কেন্দ্রে স্থাপন করতে। ভাত খাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, আমরা চাই ততটা গুরুত্বপূর্ণ করে তুলতে শিল্পকর্মকে। এবং আমরা একই সাথে গণমুখী শিল্প চর্চা করতে চাই। শিল্পকর্ম কোনো ঘরের ভেতরে আটকে না রেখে যতটা পারি আমরা চেষ্টা করব জনগণের কাছাকাছি যেতে। আমাদের উদ্দেশ্য একটা উৎসব মুখর বাংলাদেশ সৃষ্টি করা, এবং এমন একটা বাংলাদেশ যেখানে সকল মত, পথ, ধর্ম, চিন্তা, বর্ণ একসাথে মিলে কাজ করতে পারে। এখানে আওয়াজ উঠুক, কিন্তু সকলের কথা যেন শুনি, এবং সকলের কথা শুনে আমরা যেন আমাদের পথটা তৈরি করতে পারি। কাজে শিল্পকলা একাডেমি সকলের জন্য হবে, সকলের দরজা সবার জন্য খোলা। ধন্যবাদ ডক্টর জামিল আহমেদ, আপনি সুন্দর বলেছেন। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু স্টুডিওতে আসতে চাই। জালাল উদ্দিন, আমরা জেনেছি আপনি এবং আপনার দল সম্প্রতি চীনের অ্যাক্রোবেটিক্সের উপর প্রশিক্ষণ নিয়ে এসেছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা পারফরমেন্স করছেন। চীন থেকে প্রশিক্ষণ নেয়ার এই যাত্রার গল্পটা যদি বলতেন। শুরুতেই আপনি যেটা বলেছেন, অ্যাক্রোবেটিক এই দলটি চায়না চীন সফর করেছে। এটা শুধু প্রথম না, এর আগেও আমরা 2016, 17, 18, 19 দুটি ব্যাচ আমরা এক বছর চায়নাতে এই অ্যাক্রোবেটিক ট্রেনিং দিতে সক্ষম হয়েছি। রিসেন্ট যে টিমটা আমি চায়না থেকে নিয়ে আসলাম, সেটা আপনার গত মাসে আমরা দেশে এসেছি। ওই টিমটা প্রথমত আমরা জুলাইয়ের 17 তারিখে আমরা চায়নাতে গিয়েছিলাম। এবারে নিয়ে গেছিলাম 23 জন। একটা বাচ্চা তো আপনার এয়ারপোর্টে মানে বিমানে ওঠার আগে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। সে বলতেছে, স্যার আমি যাব না, আমাকে বাড়ি পাঠিয়ে দেন। অলরেডি ইমিগ্রেশন পাস হয়ে গেছে। তারপরে এখন আমি বললাম যে ঠিক আছে, চলো চায়নাতে যাবা, সুন্দর দেশ, ওইখানে তো অনেক ভালো কিছু আছে, দেখতে পারবা, ঘুরতে পারবা, তোমাকে খেলনা কিনে দেবো। কয় না স্যার, আমি বাড়িতেই চলে যাবো। আমার আম্মুর কথা মনে পড়ছে। পরে তো খুব খারাপ অবস্থা। পরে আমি ওরে নিয়ে বোঝাইলাম, দেখো বাবা, তুমি যদি যাও, তোমার ওইখানে গিয়ে খেলনা কিনে দেবো, ড্রোন কিনে দেবো। পরে কয় ঠিক আছে স্যার, চলেন। পরে চায়না যাওয়ার পরে বাসায় গিয়ে আবার অজ্ঞান হয়ে গেছে কাঁদতে কাঁদতে। তো আমি খুব ভয় পেয়েছিলাম ওর ঘটনা দেখে। তারপরে ওকে নিয়ে বাইরে নিয়ে ঘুরাই নিয়ে আসলাম, একটা খেলনা কিনে দিলাম, একটা ড্রোন কিনে দিলাম। তারপরে আম্মুর সাথে কথা বলে দিলাম, ওর বাবার সাথে কথা বলাই দিলাম। বাড়িতে প্রতিনিয়ত কথা বলার মাধ্যমে ওরা আস্তে আস্তে সেই জায়গাগুলো তৈরি করছে, এবং যে ট্রেনিংগুলো ওরা নিচ্ছে ওইখান থেকে, চায়নার থেকে, এটা খুব প্রশংসনীয়। কারণ
বাংলাদেশ সরকার এবং চায়না সরকারের বন্ধুত্ব সুলভ আচরণের কারণেই এই অ্যাক্রোবেটিকের দলগুলা চায়নাতে যাওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছে। আসলে ওরা 2 মাসে যেটা করেছে আমার মনে হয় অনেক ভালো কিছু করেছে ওরা। বর্তমান বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে পরিকল্পনাগুলো করছে, নতুন বাচ্চাদের সারা বাংলাদেশে এই প্রোগ্রামগুলো কীভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং ছোট ছোট কচি কচি বাচ্চারা যে অ্যাক্রোবেটিকগুলো শিখছে, আসলে অ্যাক্রোবেটিকটা একটা অসাধ্য জিনিস। এটাকে সাধন করতে গেলে আপনার অনেক পরিশ্রম, অনেক ধ্যান ধারণার প্রয়োজন হয়। আমি আবারও আসবো আপনার কাছে। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে চায়না ফোকাস। নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পরে। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। ডক্টর জামিল আহমেদ স্যারের কাছে আবারও যেতে যাচ্ছি। আপনার দৃষ্টিতে চীন এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সাংস্কৃতিক বিনিময় কিভাবে ভূমিকা রাখতে পারে? সেই সাথে আরেকটু জানতে চাই যে পারফর্মিং আর্টস বা চলচ্চিত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শনী, এবং চীনে বাংলাদেশের চলচ্চিত্রকে প্রদর্শনী ব্যবস্থা করতে গেলে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে এবং সেগুলো মোকাবেলা করা যায় কিভাবে? সংস্কৃতি হচ্ছে একটা জনগোষ্ঠীর জীবনধারা, আচার ব্যবহার, ব্যবস্থাপনা, তার যে সার্বিক বৈশিষ্ট্যপূর্ণ প্রকাশ। বাঙালি মুসলমান হিসেবে আমাদের বৈশিষ্ট্যপূর্ণ প্রকাশ থাকতে পারে, বা পুরো বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের একটা বৈশিষ্ট্যপূর্ণ প্রকাশ থাকতে পারে। চীনেরও একটা বৈশিষ্ট্যপূর্ণ প্রকাশ থাকতে পারে, যেটা একটা বিশাল বড় দেশ এবং ওর ভেতরে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও যে বৈশিষ্ট্যপূর্ণ প্রকাশ থাকতে পারে। এখন এই কালচারাল এক্সচেঞ্জ বা সাংস্কৃতিক বিনিময় সবসময় মানুষকে, 2 জনগোষ্ঠীকে কাছে নিয়ে আসে। চীনের সাথে এই আমরা আজকে যে বাংলাদেশ ভূখণ্ড বলি, এর যোগাযোগ কিন্তু এরকম সাংস্কৃতিক যোগাযোগ শুরু হয় বৌদ্ধ ধর্মের প্রচারকদের মাধ্যমে। তারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে চেয়েছিলেন ফাহিয়েন 5ম শতকে। তারপরে এসছেন ইউয়েনসাং, এসছেন 7ম শতকে, এবং এরপরে আরো অনেকে এসছেন। তো এদের মাধ্যমে এরা যখন আমাদের দেশে এসছেন, মানে দক্ষিণ এশিয়া এসছেন, তার ভেতরে কিছু অংশ ফাহিয়েন তো বটেই, আমাদের তাম্রলিপ্তি বলে একটা বন্দর ছিল এখন, যেটা পশ্চিমবঙ্গে, সেখানে উনি দীর্ঘদিন ছিলেন, থাকতেন। এরপরে ফাহিয়েন, পরে ইউয়েনসাং এসছেন 7ম শতকে, উনিও ছিলেন এখানে এবং বাংলাদেশে ব্যাপকভাবে ঘুরেছেন, জেনেছেন। তো এই যে বিনিময়টা কিন্তু শুরু হয়ে গেছে সেই 5ম শতক থেকেই। আর তারপরে এমনকি অবাক লাগে যে 15শ শতকে মাহুয়ান, একজন মুসলমান সেনাপতি, চীনের নৌবহরের একজন সেনাপতি, উনি পর্যন্ত, সেনাপতির যে একজন অফিসার, উনি পর্যন্ত এসেছিলেন আমাদের এখানে, আমাদের আমরা আজকে যাকে বাংলা বলছি এই অঞ্চলে, এবং অনেক কিছু দেখে গেছেন, লিখে গেছেন। তো আমাদের ইতিহাসের অনেক কিছু কিন্তু এদের কাছ থেকে, এদের বিবরণ থেকেই জানি। তো এই আদান প্রদানের ভেতরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে রাষ্ট্রের জায়গা থেকে, স্টেট টু স্টেট, এখানে দাঁড়িয়েছে যে চীন আমাদের একেবারে পরীক্ষিত বন্ধু। চলচ্চিত্রের বিষয় যদি আমরা আদান প্রদানের জায়গায় যাই, আমাদের আর্ট ফিল্ম তৈরি হচ্ছে, সেই আর্ট ফিল্মগুলো যদি চীনে যায় বেশি করে, এবং চাইনিজ আর্ট ফিল্ম যদি আমাদের এখানে আসে, তাহলে আমাদের একে অপরের চিন্তার প্রসার ঘটবে, যেমনি তেমনি আমাদের মনে হয় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের যদি এক্সচেঞ্জ আমরা করি, আদান প্রদান করি, তাহলে আমাদের 2 ক্ষেত্রেই অনেক লাভবান হব। ধন্যবাদ ডক্টর জামিল আহমেদ। আমি আসবো আবারও আপনার কাছে। জালালউদ্দিন, আমি আপনার কাছে আসতে চাই। আপনি একটা লম্বা সময় চীনে ছিলেন, চীনের শিল্প সংস্কৃতি দেখেছেন। চীনের শিল্প সংস্কৃতির কোন দিকটা বেশি আপনাকে আকৃষ্ট করেছে? তো মূলত ওদের অ্যাক্রোবেটিক, আমরা প্রথম যে ট্রেনিংটা নিয়েছিলাম বেইজিং অ্যাক্রোবেটিক ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড স্কুলে, ওইখানে আমি দেখেছি আপনার এমন কোনো ট্রেনিং নাই ওইখানে হয় না। ধরেন যাত্রা কন, থিয়েটার কন, আপনার নাটক, তারপরে আপনার মার্শাল আর্ট, অ্যাক্রোবেটিক, চারুকলা ইত্যাদি, মানে সব কিছু ট্রেনিং ওই বেইজিং ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড স্কুলের মধ্যে আমরা দেখেছি। তো ওরা মূলত ছোট ছোট বাচ্চা যখন একেবারেই আপনার আমাদের দেশে তো 10-12 বছরে, আমরা ওইখানে ওদের দেশে 5 বছর 6 বছর ছোট ছোট বাচ্চাদের ওরা গার্ডিয়ানরা ওই স্কুলে ভর্তি করে দিয়ে যায়, এবং ওই ছোটোবেলা থেকেই ওরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কিছু শেখার মাধ্যমে ওরা এই যে যেমন নাচের ভিতরে থাকে, গানের মধ্যে থাকে, অ্যাক্রোবেটিকের মধ্যে থাকে, মার্শাল আর্টে থাকে, যাত্রায় থাকে, বিভিন্ন কিছু এখানে শেখে। তা ওদের দেশের কালচারটা আসলেও সাংস্কৃতিক জগৎটা এত ডেভেলপ, যেটা মোটামুটি ওরা ছোটোবেলার থেকেই এটার পেশা হিসেবে এবং নেশা হিসেবে ওরা এটাকে কাজে লাগায়, যে কারণে ওরা একটা মানুষ দেখা যায় 15 বছর 20 বছরের মধ্যে পুরা সাংস্কৃতিক জগতের মধ্যে যার যার সাইড নিয়ে চলে গেছে। যে কেউ অ্যাক্রোবেটিক, কেউ যাত্রা, কেউ মার্শাল আর্ট, যার যার ওইটার মধ্যেই সে ডেভেলপ হচ্ছে, এবং ওটাকেই তারা প্রাতিষ্ঠানিকভাবে গভর্নমেন্টও তাদেরকে সেভাবে হেল্প করছে, একটা বাচ্চার পিছনে কীভাবে করতে হবে।
তা আমরাও সেই জিনিসটা গভর্নমেন্টের কাছে ইতিপূর্বে অনেকবার বলেছি। ধন্যবাদ জনাব ডক্টর জামিল আহমেদ। আমি আপনার কাছে আবারও আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন 2025 সাল চীন এবং বাংলাদেশ সম্পর্কের 50 বছরের সুবর্ণ জয়ন্তীর এক মহাক্ষণ পালন করতে চলেছে। এই সম্পর্কের সুদীর্ঘ বা গতিশীলতা সম্পর্কে আরও কি করা যেতে পারে বলে আপনি মনে করছেন? চীনা সরকার বা চীনা দূতাবাস আমাদের এখানে রাজি হয়েছেন শিল্পকলা একাডেমিতে একটা রেস্ট হাউসের ওরা অর্থায়ন করবেন। রেস্ট হাউস এবং নিচে থাকবে ওয়ার্কশপ যেখানে কাঠের কাজ করা যেতে পারবে এবং ওপরে রেস্ট হাউস থাকবে, যে আমাদের এখানে যখন ঢাকায় যখন বিভিন্ন জেলা থেকে শিল্পীরা আসেন তারা যেন থাকতে পারেন। এই একটা জায়গা ওদের সাহায্য আমরা পাবো এবং আমি জানি এখানে আমাদের এই বিল্ডিংটা হলে বা এই রেস্ট হাউসটা হলে আমি মনে করি যে আমাদের দেশের অবশ্যই বন্ধুত্বটা আরও গভীর হবে। এর সাথে আমরা মনে করি যদি আমরা একটা কনজারভেটরি করার আমাদের খুব দরকার। কনজারভেটরি মানে যেখানটা আমার রাজবাড়িতে যেমন আছে তেমনি সারা দেশের যত রকম শিল্পী গুরুত্বপূর্ণ পারফর্মিং আর্ট ফর্ম আছে বা পেইন্টিং হতে পারে যে দেশজ, যেগুলো হারিয়ে যায় বা হারিয়ে যেতে পারে, যেমন পট আঁকার যে কৌশলগুলো, এই পটুয়ারা যেমন আছেন, কিংবা নানাভাবে মূর্তি তৈরি করেন বা স্কাল্পটার্স আছেন, এবং যারা গান করেন, বিভিন্ন ধরনের গান বা বিভিন্ন ধরনের লোকনাট্য করেন, তাদের জন্য একটা কনজারভেটরি, তাদের জন্য একটা আবাসিক একটা বিশাল একটা বড় একটা আবাসিক স্থান যেখানে তারা ট্রেন করতে পারবেন, থাকতে পারবেন এবং পরের প্রজন্মকে ট্রেন করতে পারবেন, যাতে করে আমাদের এই যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের শিল্পকর্মগুলো, সেই শিল্পকর্মগুলো যেন আমরা আরও খালি ধরে রাখা না, এটাকে যেন আরও উন্নতি করতে পারি, সময়ের সাথে মিলে যুগের সাথে উপযোগী করে আমরা যেন এই ফর্মগুলোকে আরও ডেভেলপ করতে পারি, এরকম একটা জায়গা তৈরি করা আমাদের দরকার। ডক্টর জামিল আহমেদ, আপনি যথার্থই বলেছেন এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু পরামর্শ আপনি দিয়েছেন। আমরা আবারও আলোচনায় ফিরবো, এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে চায়না ফোকাস। নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পরে। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। জনাব জালাল উদ্দিন, আপনি কথা বলছিলেন বেজিং নিয়ে এবং আপনাদের প্রশিক্ষণ নিয়ে। আমি জানতে চাচ্ছি, আপনি বেজিংয়ে থাকাকালীন সেখানকার সাংস্কৃতিক বৈচিত্র্য দেখেছেন। একজন শিল্পী হিসেবে বা একজন শিল্পকর্মী হিসেবে আপনি কি মনে করেন দুদেশের সাংস্কৃতিক আদান প্রদানে কি করা যেতে পারে? দুদেশের সাংস্কৃতিক আদান প্রদানের ক্ষেত্রে আমার মহাপরিচালক স্যার যে কথাটা বললেন, যে যত বেশি আদান প্রদান, শিল্পীর আদান প্রদান, আমাদের দেশের শিল্পী ওই দেশে যাবে, ওই দেশের শিল্পী এই দেশে আসবে, এবং শিল্পীদের যে চিন্তা চেতনাগুলা, সেই জিনিসগুলা বাস্তবায়ন করতে হলে তাদের যে কালচারগুলো আমরা দেখলাম, আমাদের কালচারগুলো তারা দেখলো, বাট আমাদের দেশ থেকে যে পরিমাণ যাওয়ার কথা সেই পরিমাণ আমাদের দেশ থেকে ওই দেশে যাচ্ছে না, যে কারণে ওরা আমাদের কালচারগুলো অনেকগুলা ওরা জানে না। স্যার যে কথা বললেন যে আমাদের এই দেশে যে কালচারগুলো আছে ওদের দেশে সেগুলো নাই, এটা সত্য কথা। আমি ওদেরকে দেখেছি, আমাদের দেশের কিছু কালচার ওদের দেশে অনুপস্থিত। তো সেই জিনিসগুলো যদি আমরা এই দেশ থেকে ওই দেশে উপস্থাপন করতে পারি, ওরা ওই জিনিসগুলো দেখলে ওরা আরও আগ্রহী হবে যে না, বাংলাদেশেও কালচারের দিক দিয়ে অনেক কিছু আছে যেগুলো আমরাও তাদের কাছ থেকে কিছু শিখতে পারি। বাট ওরা অন্য অন্য সাইডগুলো যেগুলো আছে, সেই সাইডগুলো ধরেন আপনার অ্যাক্রোবেটিক, বিশেষ করে অ্যাক্রোবেটিকে অনেক পারদর্শী ওরা। অ্যাক্রোবেটিক প্রত্যেকটা জেলাতেই ওদের অ্যাক্রোবেটিক সেন্টার আছে, অ্যাক্রোবেটিকের কারুকার্য আছে, এবং অ্যাক্রোবেটিক শো ওরা বাংলাদেশে যেমন সিনেমা হল, এরকম ওই দেশে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমি দেখি সিনেমা হল আছে, অ্যাক্রোবেটিক সিনেমা হল। হ্যাঁ, অ্যাক্রোবেটিক শুধু ওখানে অ্যাক্রোবেটিক পারফরমেন্স হয়, ঠিক আছে। আমরা রিসেন্টলি যে আসার আগে লাইভ পারফরমেন্স, হ্যাঁ লাইভ পারফরমেন্স, অ্যাক্রোবেটিক শিল্পীরা ওই মঞ্চে আসবে, ওই 2 ঘন্টা 1 ঘন্টার একটা পারফরমেন্স থাকে, মিনিমাম 1 ঘন্টা, শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ। সবাই টিকিট কাটবে, বিভিন্ন দেশের লোকজন, ফরেনাররা ওখানে আসে টিকিট কেটে যে অ্যাক্রোবেটিক শো দেখবে। সেটা ওই সিনেমা হলের মতোই, সবাই মোটামুটি ভিড় জমাইছে টিকিট কাটার জন্য, সবাই টিকিট কাটলো। আমরাও দেখলাম সরাসরি, আমাদের যে এখান থেকে কর্মকর্তারা নিয়ে গেছিলো আমাদের, যে ঠিক আছে তোমাদের লাইভ অ্যাক্রোবেটিক শো দেখাবো। তা বেইজিংয়ে আমাদের নিয়ে গেল, তো ওইখানে আমরা দেখলাম যে আসলে অনেক জনপ্রিয় এটা, এবং অনেক দর্শক সেগুলোর সমাগম হয় ওই প্রোগ্রামে।
প্রতিদিন চলে। জি জনাব জালালউদ্দিন, আমি বুঝতে পেরেছি। আমি আবারও আসবো আপনার কাছে। ডক্টর জামিল আহমেদ, আমি আবারও আপনার কাছে ফিরতে চাই। আপনি নিশ্চয়ই শুনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা ইনস্টিটিউট আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা গবেষণা ইনস্টিটিউট আছে। আসলে ভারতের এবং জার্মানের কালচারাল সেন্টার বাংলাদেশে আছে। চীনের একটা কালচারাল সেন্টার হওয়াটা কতটা জরুরি বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? খুবই জরুরি আমার মনে হয়। কালচারাল সেন্টার হলে তাহলে আরো আমরা একে অপরকে চিনতে পারবো এবং চেনাটা সাহায্য হবে। কিন্তু একই সাথে বাংলাদেশেরও একটা কালচারাল সেন্টার হওয়া উচিত চীনে, বেইজিং এ, যাতে করে আমাদেরকে ওরা চিনতে সাহায্য করতে পারে। কালচারাল সেন্টার থাকলে পরে তাহলে চীনের বিভিন্ন অনুষ্ঠানের কথা প্রচার হবে, সহজে জানতে পারবে মানুষ, আরো সহজে অ্যাক্সেস পাবে আপনার চাইনিজ বিভিন্ন মিডিয়া কিংবা চাইনিজ বিভিন্ন পারফরমেন্সেস, চাইনিজ বিভিন্ন সাংস্কৃতিক উপাদান সম্পর্কে জানতে। এই জিনিসগুলো যেটা হয় সেটা মানুষকে কাছে আনতে সাহায্য করে। তো একটা ফোকাল পয়েন্ট হয়ে দাঁড়ায় যেখানটা, যার মাধ্যমে চীন আমাদের এখান থেকে কিছু নিয়ে আসছে। এতদিন শিল্পকলা একাডেমি সেটা করেছে, যদি সরাসরি চীনের একটা এরকম কালচার সেন্টার থাকে সেটা খুবই ভালো হবে। ওই কাজটাই করতে পারবে এবং সরাসরি চীনারাই করতে পারবে আমাদেরকে বুঝে আমাদের জনগণের কাছাকাছি যেতে। অবশ্যই আপনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন জনাব ডক্টর জামিল আহমেদ, এবং এটা নিয়ে আসলে আপনারা কিছু ভাবছেন কিনা বা করণীয় কিছু আছে কিনা? এই মুহূর্তে দেশের যে মেরামত চলছে সেখানে এত বেশি চিন্তা চলছে অন্যদিকে। আর আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের রাষ্ট্র গত বছরে, এখন পর্যন্ত আশা করি সামনের বছর এটা বদলাবে, গত বছরে আমাদেরকে মোট যে বাজেট, সেই বাজেটের 0.097, তার মানে 0.1 ভাগও না, 0.097 ভাগ দিয়েছে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এবং যার ভেতর থেকে তার মানে হচ্ছে 772 কোটি টাকা। ওই 772 কোটি টাকা থেকে 100 কোটি টাকা পায় হচ্ছে মাত্র শিল্পকলা একাডেমি। তো এইখানে যত বিনিয়োগ বেশি করবে রাষ্ট্র, ততই যেটা বিষয়টা হবে সেটা হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করতে পারবে। মানে শিল্পের মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হয়। আমরা একটা গান শুনে, একটা নাটক দেখে, একটা কবিতা দেখে মানুষ পথ চলার দিক নির্দেশনা পায়, জীবনের বোধটাকে তার কাছে পরিষ্কার হয়, বা কোন পথে যাবে, কি করবে, সেই জায়গাগুলো স্পষ্ট হয়। এবং এই আমাদের শিল্পচর্চাটা যতটা কম গুরুত্বপূর্ণ হবে, ততই দেখবেন যে অরাজকতা এবং বিশৃঙ্খলা। কাজে এই অরাজকতা বিশৃঙ্খলতা কাটিয়ে আমাদের রাষ্ট্রের উচিত বেশি বিনিয়োগ করা, অনেক বেশি, অন্তত পক্ষে শতকরা মোট বাজেটের 3 ভাগ আমি দাবি করি যেন আমাদের শিল্পীর আমাদের এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পায়। সেখান থেকে যদি আমরা এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বেই যদি আমরা চীনে এরকম কালচারাল সেন্টার একটা খুলতে পারি, তাহলে তো সম্ভব, এবং সারা দেশে কাজ করা এবং আদান প্রদান আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। এক দেশ থেকে নেয়া নয়, বিনিময়েও কিছু দেয়া। কাজে যখন লেনদেনটা হবে তখন একে অপরের সাথে শ্রদ্ধার জায়গাটা তৈরি হবে। যে আপনি যেটা বলছিলেন, শিল্পের মাধ্যমে বোধের উন্মুক্ততার দরজা খুলুক, আমরা সেটাই আশা করি। পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখেছি, যেটা এই ডিসেম্বরকে কেন্দ্র করেই শিল্পকলা একাডেমির উদ্যোগে যাত্রা, নাটক, কাওয়ালি থেকে শুরু করে মধুমেলার মতো আয়োজন চলছে। এই যে বৈচিত্র্যতাগুলো আপনি নিচ্ছেন, এর কারণটা জানতে চাচ্ছি। আগে 15 বছর খালি এক দল এবং একটা নেতার চিন্তার প্রকাশেই নিবদ্ধ ছিল শিল্পকলা একাডেমি। কিন্তু আমাদের ইতিহাস যে অনেক বিশাল এবং ব্যাপক, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাসেও শেখ মুজিব ছাড়াও যে আরো নেতা আছেন, তাজউদ্দিন আহমেদ আছেন, ওসমানী সাহেব আছেন, কর্নেল তাহের আছেন, এদের কথা যেমন বলা হয়নি, ঠিক তেমনি শিল্পচর্চার ভেতরেই ওই ছোট একটা গণ্ডির ভেতরে আমরা সীমাবদ্ধ ছিলাম। এখানে কাওয়ালি ছিল না, যেমন ইসলামের কথা বলাটাই যেন নিষিদ্ধ। কিন্তু মুসলমানদের যে চর্চাটা, সেটা যেমন হতে পারে, হিন্দুর চর্চা হতে পারে, বৌদ্ধের চর্চা হতে পারে, খ্রিস্টানদের চর্চা হতে পারে, সকল জায়গার চর্চা হতে পারে। হাজার নদীর দেশ বাংলাদেশ, সেখানে হাজারটা নদী যেমন মিলেছে, আমাদের শিল্প চর্চারও ক্ষেত্র হওয়া উচিত হাজার চিন্তাধারার, হাজার বর্ণ, মত, পথ এর মিলন ধারা, মিলন ক্ষেত্র হওয়া উচিত আমাদের দেশের শিল্প চর্চা। জি, ধন্যবাদ ডক্টর জামিল আহমেদ। আমি একদম অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে জনাব জালালউদ্দিন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে জুলাই উত্তর বিপ্লবের পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অ্যাক্রোবেটিক শো হয়েছে, এবং এই শোটাকে জেলা পর্যায়গুলোতে নেয়ার বিষয়ে আপনারা কিছু ভাবছেন কিনা বা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? আপনার নিজের জেলায় এই শোটা হয়েছে কিনা, বা এই জাতীয় উদ্যোগের বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, জুলাই বিপ্লবের পরে আমরা চীন থেকে ঘুরে আসলাম 2 মাস। সেই 2 মাস পরে দেশে আসার পরে প্রথম শোটা আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির
নাট্যশালায়, জাতীয় নাট্যশালায় করেছি গত মাসে 23 তারিখে। তারপরে আমরা এই দুটি প্রদর্শনী আমরা এই জুলাই বিপ্লবের পরে অ্যাক্রোবেটিক শো করেছি এবং সেই প্রোগ্রামগুলো অনেক সাড়া মিলেছে এবং আসলেও দীর্ঘদিন সাংস্কৃতিক জগতে অ্যাক্রোবেটিক শোটা বন্ধ ছিল এবং অলরেডি মাননীয় মহাপরিচালক স্যার এটার উদ্যোগ নিয়েছেন। আপনি যেটা বললেন, ইতিমধ্যে সারা বাংলাদেশে বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের অলরেডি শিডিউল হয়েছে। তো আমাদের ইমিডিয়েটলি এ মাসের মধ্যে হয়তো আশা করছি আমাদের এই অ্যাক্রোবেটিক শিল্পটাও সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভাগীয় পর্যায়ে আমাদের এই অ্যাক্রোবেটিক প্রদর্শনীগুলো হবে। সেখানে বাংলাদেশের যতগুলো শিল্পী আছে, অ্যাক্রোবেটিক সিনিয়র জুনিয়র, শিশু, কচি বাচ্চা সবাই ইনশাল্লাহ কম বেশি সবাই অংশগ্রহণ করবে এবং সারা বাংলাদেশে অ্যাক্রোবেটিক শিল্পর মাধ্যম দিয়েই অ্যাক্রোবেটিকের বিকাশ ঘটবে এবং আমরা আশাবাদী আমাদের বর্তমান মহাপরিচালক যেভাবে দায়িত্ব নেওয়ার পরে যেভাবে কাজ করে যাচ্ছেন, এই অ্যাক্রোবেটিক শিল্পটাকে উনি অনেক উন্নত শিখরে পৌঁছে দেবেন। জি, জনাব জালালউদ্দিন, আপনাকেও ধন্যবাদ। ডক্টর জামিল আহমেদ এবং জালালউদ্দিন, আপনারা ছিলেন আমাদের সঙ্গে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার সূত্র ধরেই আমরা বলতে চাই, সংস্কৃতির বিনিময় ও শিল্পকলার চর্চার মাধ্যমে আমরা বিশ্বকে এক নান্দনিক দৃষ্টিতে দেখতে শিখি, যা পৃথিবীকে আরও সুন্দর এবং সহনীয় করে গড়ে তুলতে পারে। আমরা আশা করি এই আলোচনার মাধ্যমে আমাদের চিন্তার দিগন্ত আরও বিস্তৃত হোক, ভবিষ্যতে শিল্প চর্চার প্রতি আমাদের গভীর আগ্রহ সৃষ্টি হোক। আজ এ পর্যন্তই। আসছে সপ্তাহে আবারও আসব নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সৃজনশীল থাকুন। ধন্যবাদ সবাইকে এবং সবশেষে বলতে চাই, শিল্পের মাধ্যমে ঘটুক বোধের উন্মুক্ততা। ধন্যবাদ।